তাহলে নেক্সট টপিক হলো মুক্তি দ্রুতি, এসকেপ স্পিড বা মুক্তি বেগ, এসকেপ ভেলোসিটি। দুটো টার্মই ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়, একাধিক বইতে এক এক রকম লেখা থাকে, তাই জন্য দুটো টার্মই এখানে লেখা হইলো। আর দুটো টার্মই খেয়াল রাখতে হবে, যদি মানে দুটো টার্মই একই জিনিসকে বোঝায় এটা খেয়াল রাখতে হবে, কারণ প্রশ্ন কিভাবে দেবে বা কী কোশ্চেন দেবে সেটা তো জানা নেই, তো এই জন্য দুটো টার্মই জানতে হবে। কি এই ব্যাপারটা হলো, আমরা যখন পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা কিছু উপর দিকে ছুড়ি সেটা ফেরত চলে আসে, যদি এমনভাবে ছোড়া যায় যে সেটা আর পৃথিবীতে ফিরবে না, তাহলে সেই ঘটনাটা কি ঘটতে পারে? হ্যাঁ, সেই ঘটনাটা ঘটতে পারে। তাহলে সেই ঘটনাটা ঘটার জন্য যে কোনো বেগে ছুড়লে হবে না, তার একটা নির্দিষ্ট বেগ আছে, সেটাকেই আমরা বলি এই এসকেপ স্পিড বা মুক্তি দ্রুতি বা এসকেপ ভেলোসিটি। তাহলে কি বলছে, ন্যূনতম যে দ্রুতিতে কোনো বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না, সেই ন্যূনতম দ্রুতিকে মুক্তি দ্রুতি বলে। তার মানে পৃথিবীর যে আকর্ষণটা তার উপর আর কাজ করবে না, সে সেই আকর্ষণটাকে পেরিয়ে চলে যাবে। তাহলে এবার মুক্তি দ্রুতির মান, তাহলে আমার একটা বস্তু যেখানে থাকবে এম ভরের একটি বস্তু পৃথিবীর কেন্দ্র হতে h+r দূরত্বে একটি বিন্দু থেকে vi প্রাথমিক দ্রুতিতে নিক্ষেপ করা হলো। তার মানে একটা হাইট আছে h, এই আরইটা তো পৃথিবীর ব্যাসার্ধ, তার উপরে একটা উচ্চতা h থেকে একটা বস্তুকে vi বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে কি হবে, এবার আমি তার প্রাথমিক শক্তিটা আগে দেখতে চাইছি। তাহলে তার যা বেগ নিয়ে সেটা নিক্ষেপিত হলো সেটা ভিআই, তার ভরটা হলো এম, তাহলে তার কি থাকবে, তার একটা প্রাথমিক গতিশক্তি থাকবে 12 mvi², এটা হলো ফর্মুলা। আর কি থাকবে, তার একটা নির্দিষ্ট হাইট আছে এবং পৃথিবীর আকর্ষণের জন্য তার একটা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি থাকবে। আমরা জানি বিভব -GME/h+r। আবার বলছি, পৃথিবী বোঝানোর জন্য লিখেছি, ইগুলো সাফিক্সে অ্যাড করেছি, যদি কারোর মনে হয় এগুলো নাও লিখতে পারে। আমি কনভেনশনটা ইউজ করে আসি তাই আমি ব্যবহার করেছি, যদি কারো মনে হয় আর এমই আর আরইটা কনফিউজিং লাগছে তাহলে সে বাদ দিতে পারে, এম আর লিখতে পারে, লিখে দেবে অবশ্যই যে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ আর এম হলো পৃথিবীর ভর। যাক, এবার GME/h+r তার সাথে কি ভর গুণ হচ্ছে, তাহলে এই গোটাটা কিসের টার্ম, গোটাটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির টার্ম। তার মানে টোটাল, আর পোটেনশিয়াল এনার্জি কী হয়, ইনফিনিটিতে অসীম দূরত্বে 0 হয় আর তারপরে আস্তে আস্তে নেগেটিভ হতে থাকে আকর্ষণ বলের মধ্যে এলে, তাই হয়েছে, দুটোকে অ্যাড করেছি করে এটা হলো আমার ইনিশিয়াল এনার্জি যেটা বস্তুর মধ্যে আছে। এবার কি করলাম, এবার অসীম দূরত্বে যখন পৌঁছে যাবে, বস্তুটা যখন অসীম দূরত্বে পৌঁছে যাবে তখন তার মোট শক্তি কত হবে, অসীমে পোটেনশিয়াল এনার্জি তো থাকবে না, কারণ পোটেনশিয়ালই 0 হবে, এর উপর কোনো আকর্ষণ বল কাজ করবে না, তাহলে 0 হবে। এবার ধরে নিচ্ছি যে তার যখন সে অসীমে পৌঁছালো তার বেগ ছিল vf, তাহলে কি শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকবে, সেটা হবে 12 mv²। এবার এই ইনিশিয়াল আর ফাইনাল এনার্জি এটার তো সমান হতে হবে শক্তির সংরক্ষণ সূত্র থেকে যেটা লেখা যাবে। তাহলে এইটা হলো আমার ইনিশিয়াল পোটেনশিয়াল, এটা হলো আমার ইনিশিয়াল এনার্জি, এটা হলো আমার ফাইনাল এনার্জি। এবার এখানে একটা কথা লিখেছি, এই কথাটা ভালো করে খেয়াল করতে হবে। বলছে যে আমার ডান পক্ষ একটি ধনাত্মক রাশি হবে যার সর্বনিম্ন মান 0 এবং বাম পক্ষ তাই হবে। তার মানে একটা একটা করে দেখি, আগে ডান পক্ষটা দেখি। এমন হতেই পারে, এইটা তো একটা কেস যেটা বলা গেল, আবার এমনও হতে পারে যে যখন সে অসীমে পৌঁছালো তখন
তার বেগটা 0 হয়ে গেছে, তাহলে এটা 0 হতে পারে। কিন্তু এটা তো মানে নয় 0 বা নয় পজিটিভ হতে পারে, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা তো অন্য কোনো ভ্যালু হওয়া সম্ভব নয়। একইভাবে এর যে টোটাল এনার্জি, এই টোটাল এনার্জিটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, কারণ এনার্জি তো সেম হতে হবে। এবার সেটাই বলছে, কোনো একটি বস্তু অসীমে যাওয়ার জন্য প্রাথমিক দ্রুতি এমন হবে যে এইটা তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এইটা পাওয়া গেল 0 হলে গতিবেগ ভিআই এর মান সর্বনিম্ন হবে। তার মানে এটা যদি মিনিমাম হয় 0 হয়, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে আমি তো এই ভ্যালুটা বার করবো যে কত ভেলোসিটিতে প্রজেক্ট করতে হবে, মানে ইনিশিয়াল ভেলোসিটিটা কত বা প্রাথমিক বেগটা কত। তাহলে এটা কত হতে পারে, এটা 0 হতে পারে, সেটাই পরে সেট করছি। তাহলে কি করলাম, এটাকে সাইড চেঞ্জ করলাম, মিনিমাম লিখলাম কেন, কারণ ইকুয়াল টু 0 ধরলাম, ধরে এটাকে এপারে নিয়ে চলে এলাম ইকুয়াল টু। সে এবার লেখাটা কি লিখেছি, কোনো একটি বস্তুকে অসীমে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ পৃথিবী থেকে বস্তুটিকে বন্ধনমুক্ত করতে যে ন্যূনতম দ্রুতির প্রয়োজন সেটা হলো এটা। ওই জন্য এটাকে মিনিমাম বোঝানোর জন্য এটা করেছি। একটা গুরুত্বপূর্ণ কথা, মানে পরীক্ষায়, সাবজেক্টিভ পরীক্ষায় কিন্তু লেখাটা জরুরি। ম্যাথামেটিক্যাল প্রুফ তো দিতেই হয়, সেটা তো মূল জিনিসটা, কিন্তু লেখাটাও জরুরি। এগুলো আমরা অঙ্কগুলো করছি, সেগুলো তো দিতেই হবে, মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস। কিন্তু ফিজিক্সটা এক্স্যাক্ট, এই কারণ কোনটা এফেক্ট, কজ অ্যান্ড এফেক্ট যেটা, তো এই জায়গাগুলো কিন্তু লেখা অত্যন্ত জরুরি, এবং এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু নম্বর কাটা যায়। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে ভি, এবার এখান থেকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কিছুই না, এই 2টা এখানে উঠে গেল, তাহলে এখানে এম কেটে গেল, আর ভিআই স্কোয়ার ছিল, তার মানে এটা রুট আন্ডার হয়ে গেল, করে এই এক্সপ্রেশনটা পেলাম 2gme/h+re। খুব ইম্পর্ট্যান্ট এই রিলেশনশিপটা। এবার যদি বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে ছোড়া হয় তাহলে h=0 হবে, তাহলে রুট আন্ডার 2gme/re। এবার এইখানে যে ক্যালকুলেশনটা, যে রাশিমালাটা আমি পেলাম, এই রাশিমালাটা যেটা পাওয়া গেল সেটা কার রেসপেক্টে পাওয়া গেল, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস, এই আমাদের যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর মহাকর্ষীয় ধ্রুবক, আর এমই হলো পৃথিবীর ভর। এবার এখানে এই রিলেশনশিপটাও তো আমরা জানি, GS=gm/re², খুব ইম্পর্টেন্ট, এটাও আমরা জানি তো, এটা তো আমাদের জানাই আছে সম্পর্কটা। তাহলে এটা ব্যবহার করলে কি লেখা যায়, ভিআই মিন, তাহলে এখানে বসিয়ে দিলাম এটা জিএমই, তার মানে GRE² বসছে, একটা আরই কেটে যাচ্ছে, তাহলে রুট আন্ডার 2GRE। এগুলো নিজে হাতে করে 2-3বার না করলে হবে না, পরীক্ষায় নামবে না যারা প্রথমবারের মতন করছে এগুলো, কারণ পরীক্ষা দিয়ে বেরিয়ে বলে যে লেখাটা খেয়াল ছিল না, লেখাটা ঠিক করে হয়নি। তার একটাই কারণ, মানে একটাই ফল, মানে তার একটাই রেমেডি আর কি, যে বারবার লিখতে হবে, তবেই এই সমস্যাটা মিটবে। আচ্ছা, এবার এই যে ভ্যালুটা আমরা যদি সারফেসে বসাই তাহলে 9.8, পৃথিবীর যদি মিন রেডিয়াসটা বসাই, গড় ব্যাসার্ধটা বসাই, এই ক্যালকুলেশনটা করলে আমাদের ভ্যালুটা আসে 11.2 km/s, খুব বেশি। এবার অন্য গ্রহের ক্ষেত্রে মুক্তি দ্রুতি বা মুক্তি বেগের মান উপরিউক্ত রাশিমালায় সেই গ্রহের অভিকর্ষ ত্বরণ এবং
তার ব্যাসার্ধের মান দিয়ে যথাক্রমে জিএস ও আরইকে প্রতিস্থাপন করতে হবে। যদি চাঁদে যাই তাহলে চাঁদের সারফেসে যে গ্র্যাভিটেশনাল মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষীয় ত্বরণ হবে সেটা বসাতে হবে, আর এখানে বসাতে হবে চাঁদের গড় ব্যাসার্ধ। তাহলে চাঁদে পেয়ে যাব ভ্যালুটা। একই কথা লেখা আছে। চাঁদের ক্ষেত্রে ভিআই মিন অর্থাৎ মুক্তি দ্রুতির মান 2.5 কিলোমিটার পার সেকেন্ড, যা পৃথিবীর তুলনায় প্রায় 1/5 অংশ। এই কারণে চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই। চন্দ্রপৃষ্ঠে যদি কোনো গ্যাসের অণুগুলো গঠিত হতো তবে এদের দ্রুতি চন্দ্রপৃষ্ঠের মুক্তি দ্রুতির অপেক্ষা বেশি হতো এবং চন্দ্রের মহাকর্ষীয় প্রভাব থেকে মুক্তি পেত। তার মানে আমরা 9-10-এ কী পড়েছিলাম, যে গ্যাসের যে অণুগুলো থাকে তারা কি করে, তারা সব সময় এদিক ওদিক চলাফেরা করছে, মোশনটা তাদের র্যান্ডাম, এবং তাদের যে বেগটা আছে সেই বেগটা আমরা ক্যালকুলেটও করেছিলাম, মানে ক্যালকুলেট করিনি, মানে বলা হয়েছিল ক্যালকুলেট আমরা 11-এ এই ক্লাস 11-এ করব। তো সেই যে বেগটা, সেই বেগটার মানও যদি এই বেগটার বেশি হয়ে যায় তাহলে সেও তো সেই মানে মুক্তিবেগের বেশি হয়ে যায়, তাহলে সেই গ্রহটাকে ছেড়ে বেরিয়ে যাবে। এটাই আমরা পরের আলোচনায় দেখব আর কি। নেক্সট যে কনসেপ্টটা দিয়ে শেষ করেছিলাম সেখান দিয়ে শুরু করছি আবার। পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি হালকা গ্যাসের দুষ্প্রাপ্যতা। পুরো লেখাই আছে, বোঝানোর কিছু নেই। কোনো গ্যাসের অণুর আরএমএস বেগ, আরএমএস বেগ ভাবার দরকার নেই, যদি 9-10-এ পড়ে থাকি ভালো, নাহলে আবার আমরা পড়ব এটা, তো 11-এ পড়ব, তখন দেখা যাবে। তাদের সোজাভাবে বলতে গেলে তাদের যে বেগ তারই একটা ফর্মুলা, মানে তাদের বেগগুলো নিয়ে তার যদি আমি অ্যাভারেজ বার করি তাহলে মিন বেরোয়। এখন অ্যাভারেজ বার করতে গেলে প্লাস মাইনাস যদি হয়ে যায় কেটে যাবে, তাই আগে স্কোয়ার করে দিই, তারপর তাদের মিন মানে যোগ করে ভাগ করে কতগুলো দিয়ে করলাম তাহলে মিন পাই, কিন্তু ওটা স্কোয়ারের ভ্যালু তাই রুট করি। যাই হোক, এটা এই মুহূর্তে বোঝার দরকার নেই, কারণ তখন ডিটেলে আলোচনা করা হবে। এই সেমেই আছে। গ্যাসের অণুর আরএমএস বেগ এর মান গ্যাসের তাপমাত্রা এবং গ্যাসীয় অণুর ভরের উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে অথবা অণুর ভর কম হলে গ্যাসীয় অণুর বেগ বেড়ে যায়। এটা তো আমরা জানতাম, তাপমাত্রা বাড়ালে কী হয়, তাদের আমি এনার্জি দিচ্ছি অণুগুলোকে, তাহলে যদি আমি শক্তি বেশি দিই তাহলে তাদের কী হবে, তাদের বেগ বেড়ে যাবে। ভর কম, বেগ বাড়বে। তাহলে যে সমস্ত অণুর আরএমএস বেগের মান মুক্তি বেগের মানের সমান বা বেশি হবে সেই সব অণুগুলো মহাশূন্যে বিলীন হয়ে যাবে। তাহলে পৃথিবী সৃষ্টির আদি পূর্বে ভূপৃষ্ঠের উষ্ণতা খুব বেশি ছিল, ফলে বেশিরভাগ হাইড্রোজেন অণুর আরএমএস বেগ ভূপৃষ্ঠে মুক্তিবেগের মানের বেশি ছিল, তাই ধীরে ধীরে বেশিরভাগ অণু মহাশূন্যে হারিয়ে গেছে। একই কারণে হিলিয়াম গ্যাসের অণুগুলো বায়ুমণ্ডল ছেড়ে মহাশূন্যে চলে গেছে, কিন্তু হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম অণুর ভর বেশি, তাই হিলিয়াম অণুর মহাশূন্যে চলে যাওয়ার হার তুলনামূলকভাবে কম। তাই পৃথিবীতে বায়ুমণ্ডলে হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম বেশি। এইটাই আবার আরেকটু বলে দেওয়া যাক। আমরা যখন যে গ্রহগুলো, যেমন বৃহস্পতি, এই সমস্ত গ্রহগুলোর মানে বাইরে যে গ্রহগুলো আছে, তাহলে তাদের কি হবে, তাদের মুক্তিবেগের মান অনেক বেশি। বৃহস্পতির জন্য প্রায় 60 কিলোমিটার পার সেকেন্ড এরকম একটা কিছু আসে। তো
তো এইখানে এবার ওই জন্য এদের যে বায়ুমণ্ডলটা হয় সেই বায়ুমণ্ডলে গ্যাসের আধিক্যটা বেশি থাকে, তার কারণ সেটাকে এসকেপ করে বেরোতে পারেনি। আমরা তো মোটামুটি পৃথিবীর ভ্যালুটা জানি, নেটে দেখলেই দেখতে পাবো যে লিস্ট এসকেপ ভেলোসিটির ভ্যালুগুলো দেখবো আউটার প্ল্যানেটসের জন্য সেগুলো বেশি হয়, তাই জন্য তাদের অ্যাটমসফিয়ারটা গ্যাসিয়াস। নেক্সট, আচ্ছা মুক্তি বেগটা হলে সে মানে পৃথিবীর আকর্ষণ বলের থেকে মুক্ত হবে, কিন্তু তার তার যে কক্ষপথটা হবে সেটা কীরকম হবে, তার উত্তরটা এখানে লেখা আছে। ভূপৃষ্ঠ থেকে মুক্তি বেগের বেশি বেগে কণা নিক্ষেপ করলে তা পরাবৃত্ত হাইপারবোলা পথে পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে। নিক্ষেপের বেগ ভিই থেকে কম হলে কক্ষ হবে উপবৃত্ত। সূর্যের মহাকর্ষীয় বলক্ষেত্রে গ্রহের গতিও উপবৃত্তাকার, এই কারণে হয়। এবং কণার বেগ ভিই হলে মানে পুরো এসকেপ ভেলোসিটির সমান হলে কণা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, কিন্তু কক্ষ হবে অধিবৃত্ত। এগুলো সবই এই তিনটেই প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা তিনটেই অঙ্কে পড়ানো হয়। এবার তাও আমি যদি পড়ে একটা এই গ্রাফগুলো কীরকম হয়, ইলিপস তো আমরা দেখেছি, প্যারাবোলা আমরা প্রজেক্টাইল মোশনে সামান্য দেখেছিলাম, হাইপারবোলাটা দেখিনি এখনও। হাইপারবোলার একটা অংশ দেখেছিলাম পিভি কার্ভে, যাই হোক। তো এটা যদি পারি আরেকটা করে এই তিনটে নিয়ে একটু আলোচনা করে দেবো, দেখতে কীরকম হয়, মানে একটার সাথে একটা কম্পেয়ার করে। ঠিক আছে, এরপরের ভিডিওতে এই এসকেপ ভেলোসিটির উপর প্রবলেমটা দেখা যাবে।